উপজেলায় আমাদের মাঠ কর্মী আছে ৭৫ জন এবং আমাদের অফিসার আছে ১৩ জন। তো আমাদের যে মাঠে যে মাঠ কর্মীরা আছেন সেখানে আমাদের মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, উত্থান বৈঠক এবং দলীয় আলোচনা এই কর্মকাণ্ডগুলো আমাদের বিভাগীয় কর্মকাণ্ড চলে। সেসব কর্মকাণ্ডতে আমরা এই যে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের যে গণভোট, সেই গণভোটের ব্যাপারে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমরা লিফলেট সহকারে এবং প্রত্যেকটা ট্রেনিং ক্লাসে কৃষকরা যেহেতু একদম প্রান্তিক লেভেলের কৃষক, তাদের আমরা ওখানে ১৫ থেকে ২০ মিনিট একটা সময় নেই তাদের গণভোটের ব্যাপারে প্রচারণা চালানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য। পাশাপাশি আমাদের মাঠ দিবস হয় মাঠে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে ১০০-২০০ কৃষকও থাকে। তো সেখানে ছাড়া আমরা এই গণভোটের ব্যাপারে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ড সন্তোষজনক এগিয়ে চলছে। তো আপাতত কোনো সমস্যা নেই। আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশ্ন দিয়েছে বঙ্গবন্ধু জেলা প্রশাসনের যে নির্দেশনা টপ ডাউন ব্যানার আমরা সকল উপজেলায় টানিয়েছি এবং আমি জেলায় টানিয়েছি। পাশাপাশি আমাদের কাছে যেসব সেবা প্রত্যাশীরা আসে তাদেরকে আমরা ওই সেবাটা দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যাপারে প্রচারণা চালাই। ধন্যবাদ স্যার। সকল যদি আপনাদের কোনো বিষয় থাকে সাইটে উপস্থাপন করার মাধ্যমে। আনসার কমান্ডেন্ট মহোদয়, ফায়ার ব্রিগেড। আসসালামু আলাইকুম স্যার। সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার প্রধান অতিথি মহোদয়, সভাপতি মহোদয় এবং সম্মানিত উপস্থিত এবং শুভেচ্ছা। তাই আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করছি। আমরা তার নির্বাচনের সব থেকে বড় স্টেক হোল্ডার বলা যায়। আমাদের টোটাল ৪,০৫৬ জন আনসার এবং বিডিবি সদস্য স্যার নির্বাচনে ডিপ্লয় হবে স্যার। আমরা এই সকল সদস্যের মাধ্যমে গণভোটের বিষয়ে স্যার প্রচারণা চালাচ্ছি স্যার। এছাড়া স্যার আমরা আরেকটা প্ল্যান করেছি, আমরা নির্বাচন বুথে যখন ভোটাররা ঢুকবে স্যার তখনও স্যার আমরা এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে পারবো স্যার। এই নির্দেশনা যারা আমাদের যে সকল সদস্য ভোট কেন্দ্রে ডিউটি করবে তাদেরকেও স্যার আমরা পৌঁছে দিচ্ছি। তারা যেন এই সময়টাতেও ভোটারদেরকে স্মরণ করে দেয় যে তাদের রেগুলার ভোটের সাথে সাথে আরেকটা ভোট থাকবে যেটা গণভোট, এবং সেই ভোটটা যেন তারা অবশ্যই দেয় স্যার। স্যার ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। কেউ যদি না বলেন আমরা এদিকে চলে আসবো। ইন্টেলিজেন্স যদি কেউ কিছু বলেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমি ডিজিএম পরিচিত বলছি, আমি পাথরঘাটা। তো আমরা স্যার ইতিমধ্যে স্যার যে উপজেলা প্রশাসন থেকে যে লিফলেটগুলো দেওয়া হয়েছে গণভোটের পক্ষে এই হাবুট এই সংক্রান্ত লিফলেটগুলো আমরা আমাদের যে বিদ্যুৎ বিল আছে বিলের সঙ্গে স্যার বিতরণ করছি এবং আমাদের মন্ত্রণালয় থেকেও নির্দেশনা আসছে যে আমরা ইতিমধ্যে ১,০০০-এর মতো বিতরণ করেছি। আরও যে লিফলেটগুলো আসতেছে প্রায় আমাদের ৫৯,০০০ গ্রাহক, ওই গ্রাহকগুলোকে দেওয়ার জন্য এই লিফলেটগুলো আমরা ২-১ দিনের মধ্যে পেয়ে যাবো। ওই গ্রাহকগুলোকে আমরা এই লিফলেটগুলো বিতরণ করবো এবং গ্রাহকগুলোকে আমরা ইতিমধ্যে মোটিভেশন করছি। আসসালামু আলাইকুম। কারো যদি লিফলেটের প্রয়োজন হয় আপনারা কিন্তু জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন। আমরা উন্নয়ন সমন্বয় সভায় কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে প্লিজ যদি কারো লিফলেট প্রয়োজন হয় আপনারা জাস্ট এডিসি জেনারেলের সাথে যোগাযোগ করে লিফলেট নিয়ে যাবেন এবং যথারীতি প্রচার কার্যক্রম অব্যাহত রাখবেন। সহযোগিতা লাগলে আমাকে বলল। সহকারী পরিচালক বরগুনা। স্যার আমাদের বরগুনাতে ১৭ জন জাতীয় সংসদ নির্বাচন, ৬টি উপজেলাতে আমাদের স্যার আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছে উপজেলা থেকে স্যার ওয়ার্ড পর্যায়ে স্যার আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে স্যার আমরা কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনকে সুষ্ঠু করার যে ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের সমস্যা প্রত্যেকটা জিনিস আমরা চিহ্নিত করে আমাদের তদন্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পাশাপাশি স্যার আমাদের রিটার্নিং অফিসার এবং স্যার আছেন, আমরা স্যারদের সাথে সমন্বয় রেখি এবং মাঠ পর্যায়ে স্যার এনএসআই তারপর ডিএসপি অন্যান্য সংস্থান যারা আছে সবার সাথে সমন্বয় করে আমরা মাঠ পর্যায়ে স্যার আমরা নজরদারি অব্যাহত রেখেছি এবং আশা করি স্যার ২০০০ জাতীয় সংসদ নির্বাচন আমাদের রিটার্নিং স্যারের নেতৃত্বে আশা করি আমরা স্যার সুন্দর একটা নির্বাচন করতে পারবো এবং
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা কোনো ঘটনা ছাড়াই বরগুনাতে আমরা সফল হতে পারবো বলে স্যার আমি মনে করি। আমাদের নজরদারি এবং কর্মকাণ্ড অব্যাহত আছে স্যার। ধন্যবাদ স্যার আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমি স্যার সরাসরি আপনার নির্দেশনা অনুযায়ী আমার বক্তব্য চলে যাচ্ছি। রিটার্নিং অফিসার মহোদয় একটা কথা বলেছেন স্যার, টিম বলবো না। আমরা বেসিক্যালি স্যার টিম বলবো না, স্যার এখানে কাজ করছি। আমরা রিটার্নিং কর্মকর্তা হাতকে শক্তিশালী করার জন্য যেখানে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যতটুকু গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করলে রিটার্নিং অফিসার মহোদয় স্বস্তিবোধ করেন, আমরা সেই কাজটা করে যাচ্ছি। আমি যদি আজকের কথা বলি, আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন সকাল 7টা। আমি পাথরঘাটা গিয়ে স্যার আজকে আমার সকালে নাস্তা করেছি। আমি যখন স্যার নাস্তা করছিলাম হোটেলে, আজকের দুর্ঘটনাটা চলে যেতাম। যখন নাস্তা করছিলাম তখন কোনো এক প্রার্থীর একজন স্যার নেতা দুইজনের মধ্যে দুইজন নেতার মধ্যে কথা হচ্ছিল। যে কথাটা স্যার আমরা পার্সিয়াল রেকর্ড করে রেখেছি। স্যার আমি হয়তো রিটার্নিং অফিসার মহোদয়কে পরবর্তীতে জানাবো। সহকারী রিটার্নিং অফিসার মহোদয় পাথরঘাটা, ওনাকে আমরা হালকা জানিয়েছি, মহোদয়কে জানাবো। আমি আজকের কথা বললাম, আমি গতকালকে বলতে স্যার আপনার একটা পার্টিকুলার পার্টির পক্ষ থেকে পাথরঘাটা উপজেলা 25 জন প্রধান শিক্ষকের একটা মিটিং হয়েছে স্যার, আমরা সেটা অলরেডি 4 জনকে শনাক্ত করেছি, তাদের নেতৃত্বে এটা হয়েছে। আসলে স্যার আমাদের ইন্টেলিজেন্সের যে কার্যক্রম আমি সেটা বলবো স্যার, আমরা এইভাবে আমাদের কার্যক্রম পরিচালিত করছি। 2 নম্বর বলতে স্যার আমাদের প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক আমাদের কিছু স্যার নিজস্ব স্টাডি আছে, যেটা বলতে স্যার আমরা স্যার এখানে বলবো না। গতকালকে যখন আমি স্যার তাৎপর্য উপজেলা থেকে আসছিলাম, এখানে বলতে স্যার ক্যাপ্টেন মহোদয় আছেন স্যার, ওনার সাথে গতকালকে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে স্যার, এখনো ওনার সাথে কথা হয়নি। এনএসপি মহোদয় আছেন স্যার, ওনার সাথে আমরা কাজ করছি। আমি স্যার সকলে যা করতে একটা জিনিস জানাতে চাই, আমরা প্রত্যেকটা কেন্দ্র মনে করেন যে স্যার আমাদের যে সোর্স কন্ট্যাক্ট এবং আমাদের স্যার কমিউনিকেশন সিস্টেম আমাদের নিজস্ব একটা সিস্টেম আমরা এখানে ডেভেলপ করেছি স্যার। আর আজকে স্যার আমার বরগুনায় আসে 3 মাস পূর্ণ হলো। আমি 21শে অক্টোবর 2025 এখানে যোগদান করেছি স্যার। আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে আমার কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই স্যার। আর এখানে বিশেষ করে স্যার যারা সাংবাদিক মহোদয় আছেন স্যার, আপনার মাধ্যমে ওনাদের কাছেও স্যার আমরা একটু রিকোয়েস্ট করতে চাই, আপনাদের কোনো ধরনের ইনফরমেশন যদি আপনারা মনে করেন যেটা আমাদের ইন্টেলিজেন্স বেসটাকে শক্তিশালী করবে, পাশাপাশি এসপি মহোদয়, তারপরে হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এবং রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের হাতকে শক্তিশালী করবে, আমরা যে 5টা প্যারামিটার এখানে দাঁড় করিয়েছি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উপহার দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আমরা একটা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে সুন্দর উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বরগুনা জেলা সম্মানিত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা মহোদয়কে। আজকের এই মতবিনিময় সভায় আমাদের সহপ্রান্তীয় সম্মানিত স্যার জনাব মোহাম্মদ রফিকুল হাসান স্যার এসছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্যার প্রথমে দুটো কথা আপনি জানতে চেয়েছেন, চেয়ারম্যান সাহেব গণভোট, আর এটা রেজিস্টার স্বাস্থ্য বিভাগ আসলে তাদের প্রিপেয়ারনেসটা কেমন করে রেখেছে। আমার 136টা কমিউনিটি ক্লিনিক আছে এই জেলায়। প্রত্যেকটা সিএসসিপি তাদের যে প্রতিদিনের কার্যক্রম সেই কার্যক্রমগুলোতে এই গণভোট দেশের চাবি আপনার হাতে। আমরা প্রত্যেক দিনই আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী একেবারে ওয়ার্ড পর্যায়ে যারা আসছেন তাদেরকে এই ব্যাপারে আমরা
উদ্বুদ্ধ করছে। আমার স্বাস্থ্য সহকারী আছেন স্যার প্রত্যেকটা উপজেলাতে, এবং জেলা পর্যায়ে তাদের মাধ্যমে আমরা লিফলেট সহ, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী অনেকে এটা বোঝেন না, কিংবা তাদেরকে বোঝানোটা কিন্তু অনেকখানি আমাদের জন্য সমস্যা সফল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ট্রেন আপ করছি, উঠান বৈঠক হচ্ছে, সেখানে আমরা কিন্তু তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করছি। এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে যে সমস্ত লোকগুলো আসেন, চিকিৎসকরা যারা আছেন, তারা তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধকরণ করছে। এটা হচ্ছে স্যার গণভোটের জন্য আমাদের যে কার্যক্রমটুকু প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা টায়ারে আমরা স্যার এখানে করছি। এখন স্যার সমস্যা যেটা হচ্ছে যে আমাদের চিকিৎসক সংকট আছে। আমার 114 জন চিকিৎসকের ভিতরে আমি কিন্তু স্যার শুধুমাত্র 23 জন চিকিৎসক নিয়ে পুরো জেলা স্বাস্থ্য কার্যক্রমটা চলছে। তো এই অবস্থাতে নির্বাচন পূর্ব কিংবা নির্বাচনকালীন কিংবা পরবর্তী যে কোনো সহিংসতাই আমাদের কাম্য নয়। তো সেইখানে যে আমরা আমাদের ফ্যাসিলিটি যে প্রিপেয়ার্ডনেসটাকে সেটাকে রাখার চেষ্টা করছি। আমি আজকেই নির্দেশনা দিয়েছি যে যেখানেই চিকিৎসক সংকট থাকুক না কেন, ইমার্জেন্সিতে যাতে স্যার সম্পূর্ণ প্রস্তুতিটা থাকে, যন্ত্রপাতি সহ সমস্ত রকম প্রিপেয়ার্ডনেসটা আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। আমাদের 250 বেডেড হসপিটালে এখানে যন্ত্রপাতি সহ, ওষুধ সহ, ইমার্জেন্সি যে চিকিৎসা সরঞ্জাম সহ সেই ব্যবস্থাটা করেছে। আমাদের এখানে ক্যাপ্টেন মহোদয় আছেন, ওনার সাথে প্রথম হয়েছে ওনাদের যিনি এন্টাইটেল এই ডাক্তার, তার সাথে আমাদের স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা সমস্ত সময় যে ফোকাল পার্সোনাল তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। কোনো আনওয়ান্টেড সিচুয়েশন আমরা চাই না, হয়ে গেলে যাতে স্যার আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। আর আরেকটা কাজ করেছি স্যার, এখানে আমরা যে আমাদের অ্যাম্বুলেন্স এবং যারা ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা সেটা স্যার আমরা রাখার চেষ্টা করেছি। আমরা আশা করছি গণভোট উদ্বুদ্ধকরণে আমাদের যে কার্যক্রম, রিটার্নিং কর্মকর্তা শহরে তার প্রিন্সিপাল মহোদয়, এখানে আমাদের টিম বলবো না যেভাবে কাজ করছে, আমার স্যার এটা সম্ভব হতে পারবো। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মহোদয়কে মহোদয় প্রাণবন্ত উপস্থাপনের জন্য। এ পর্যায়ে অনুরোধ করছি বরগুনার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি সুধা পিপিএম সেবা মহোদয়কে বক্তব্য উপস্থাপন করেন। জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মতবিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এছাড়া উপস্থিত আছেন জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এবং অত্র জেলার বিভিন্ন সুধীজন এবং প্রিয় সংবাদকর্মী, আসসালামু আলাইকুম। আমরা একটি ক্লান্তি লগ্নে হয়েছি। আমাদের আমরা 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমরা কাজ করছি। আমরা সবাই জানি যে বিগত দীর্ঘদিন, কয়েক বছর, প্রায় 1.5 যুগ এই দেশের মানুষ ভোট দিতে পারেননি। ইভেন নতুন জেনারেশন যারা নিউলি ভোটার হয়েছেন তারা ভোট কিভাবে দিতে হয় এই বিষয়টি জানেন। তো এইরকম একটি চ্যালেঞ্জের মধ্যে আমরা এসেছি। আমাদের উপরে রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করবার জন্য বদ্ধপরিকর। আমি পুলিশ সুপার হিসেবে এই জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং সুষ্ঠুভাবে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবার জন্য দায়বদ্ধ। এবং আমি স্যারকে বলছি যে আমরা টিম বর্ণনা হিসেবে, যে কথাটি বারবার এসছে স্যার, টিম বর্ণনা হিসেবে আমাদের সকল ইউনিট প্রধানের সঙ্গে আমরা টাই আপ করে আমরা সুন্দরভাবে কাজ করছি স্যার। আমরা মনে করি যে একটা পরিবার। আমরা ইতিমধ্যে স্যার একসঙ্গে বিভিন্ন থানায় গিয়েছি স্যার, থানায় গিয়ে মতবিনিময় করেছি এবং সিকিউরিটি কনসার্ন মানুষের মধ্যে একটি আস্থাহীনতা ছিল স্যার, যে তারা ভোট দিতে আসতে পারবে কিনা, তারপরে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কনসার্ন ছিল। তো আমরা ইতিমধ্যে স্যার 3টি থানায় প্রোগ্রাম করেছি এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ কামিং উইকে আমরা বাকি 3টি থানা কভার করবো স্যার। সকল ইউনিট প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান নিয়ে আমরা সভাপতিত্বে, রিটার্নিং কর্মকর্তা সভাপতিত্বে আমরা এই প্রোগ্রামগুলো করছি স্যার। আমাদের এই জেলায় কয়েকটি অফিসার ইতিমধ্যে জেনেছেন যে কয়েকটি জিওগ্রাফিক্যাল একটু প্রবলেম আছে। প্রবলেম বলবো না স্যার, এটি একটি ধরনের প্রতিবন্ধকতা, যেটি হচ্ছে স্যার আমাদের 6টি থানা, 2টি আসন, 4টি থানায় যেতে, 2টি থানায় যেতে স্যার একটি নদী পার হতে হয়, আবার পরবর্তীতে 2টি থানায় যেতে একটি নদী পার হতে হয়। আর এই সদরের সঙ্গে স্যার একটি থানা আছে বেতাকি। তো এই ধরনের একটি প্রতিবন্ধকতা আছে স্যার।
তারপরে আমরা আমাদের সিকিউরিটি প্ল্যানগুলো ওইভাবে সাজাচ্ছি। আমি আপনাকে আশ্বস্ত করছি স্যার যে আমার পুলিশের ১,৫০০ সদস্যের মতো কাজ করবে স্যার। এর পাশাপাশি স্যার নেভি ক্যাপ্টেন মহোদয় আছে, ওনাদের ১,০০০+ সদস্য থাকবেন অফিসার ফোর্স মিলে স্যার। এছাড়া আমাদের আনসারের কমান্ডেন্ট বলেছেন যে ওনার ৪,০০০+ সদস্য থাকবে এই জেলায় কাজ করবে স্যার। এছাড়া স্যার আপনার র্যাবের প্রায় 50 থেকে 75 র্যাব মেম্বার উইথ অফিসার ডিপ্লয়েড থাকবে স্যার। ডিজিএফআই এনএসআই সহ আমার ডিএসপির সদস্যরা ইনভলভ থাকবে স্যার। তো এই বিজিবি প্রায় স্যার 450-এর মতো অফিসার ফোর্স থাকবে স্যার। এই সব মিলে আমরা সিকিউরিটি প্ল্যান করছি, মানে তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী নিজস্ব প্ল্যান থাকবে। এছাড়া আমি যেহেতু স্যার পুলিশ সুপার হিসেবে আমার টোটাল সিকিউরিটি রেসপন্সিবিলিটি থেকে যায় স্যার, আমি একটি কম্বাইন্ড সিকিউরিটি প্ল্যান করছি, যেটা স্যার কন্টিনিউ করছি স্যার, যেন আমাদের একটি জায়গায় ওভারল্যাপিং না হয়। এবং কিছু কিছু জায়গায় স্যার আমাদের একটু থ্রেট আছে, থ্রেটটা হচ্ছে এরকম যে কমিউনিকেশন গ্যাপ আছে স্যার। আমরা এখানে কোনো ভেহিকেল নিয়ে মুভ করতে পারবো না, even স্যার মোটরসাইকেল নিয়ে মুভ করতে পারবো না। তো সেই জায়গায় আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এই বিষয়গুলি আমরা বিচার করছি, আমরা করে আমরা ক্যালকুলেট করে স্যার আমরা সিকিউরিটি প্ল্যান দাঁড় করাচ্ছি। পাশাপাশি স্যার আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি ক্যাপ্টেন মহোদয়ের সঙ্গে আমার আজকে দেখা হচ্ছে স্যার। আমি কমান্ডার মহোদয় স্যার, ওনার সঙ্গে র্যাবের সিএম মহোদয়ের সঙ্গে আনসারের কমান্ডারের সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়েছি স্যার। সেটা হচ্ছে যে আমার সিকিউরিটি এজেন্সিগুলো নিয়ে স্যার আমরা তো ডিসি মহোদয়ের সঙ্গে আমরা থাকবো, যারা ইউনিট প্রধান ওনারা আমরা থাকবো, আমাদের টুআইসি এবং আমাদের সাপোর্টের যারা অফিসার আছে তাদেরকে নিয়ে থাকবে। প্রত্যেকের স্যার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। আমরা যে স্যার অনলাইনে কমিউনিকেট করি, প্রত্যেক ইউনিটের প্রত্যেক এজেন্সির ফ্রিকোয়েন্সি ভিন্ন থাকে। আমি যদি কোনো ডিরেকশন দিই এটা মেনে শুনবে না, আবার যদি স্যার র্যাব কোনো ডিরেকশন দেয় নেভি আমি শুনবো না স্যার, পুলিশ শুনবো না স্যার। এই কারণে স্যার আমরা একটি সিকিউরিটি ইস্যুকে নিয়ে আমরা ইয়ে করবো স্যার, কন্ট্রোল করবো পুলিশ অফিসে, এসপি অফিসে, যেখানে আমাদের প্রতিনিধি থাকবে। যদি কোনো জায়গায় কোনো ক্রাইসিস হয় আমরা যেন আমাদের স্ব এজেন্সির যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে যেন ডিরেক্ট ডিরেকশন দিতে পারি। পাশাপাশি আমরা স্যার যে সমস্ত এজেন্সি আছে তাদের নিয়ে আমরা একটি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। কোনো জায়গায় যদি স্যার কোনো ক্রাইসিস হয় আমরা গ্রুপে শেয়ার করবো, নিকটবর্তী যে টিম থাকবে সেই টিম যেন সঙ্গে সঙ্গে এটা হিট করতে পারেন এবং রেসপন্স করতে পারেন। এছাড়া আমাদের পানিপথ আমার পুলিশের রিপোর্ট আছে, রিপোর্ট আছে স্যার, এইগুলিকেও আমরা রেডি রাখবো, প্রস্তুত রাখবো। স্পেশাল ফেরি আমরা ফেরি স্পেশালি আমরা রেডি রাখবো। যদি কোনো ক্রাইসিস হয় আমরা এমন ভাবে সিকিউরিটি প্ল্যান করছি স্যার যেন দূরবর্তী যে দুটি চাকরি থানা আছে স্যার, যেখানে আমাদের সদর থেকে যে ফেরি পারাতে হয়, আমরা এমন ভাবে প্ল্যান করছি যেন ওই জায়গায় ফোর্স তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই দুটি থানায় সাপোর্ট দেওয়ার জন্য যে নিরাপদ সেইভাবে আমরা পরিকল্পনা করছি স্যার। আমি আপনাকে আশ্বস্ত করছি যে স্যার আমাদের এই জেলার মানুষ অনেক সহনশীল এবং আমি মনে করি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিগত 1.5 মাসে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে আমি পজিটিভলি বলছি, এই জেলার সাধারণ মানুষজন অত্যন্ত আইন মেনে চলতে তারা অভ্যস্ত। তারপরেও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে স্যার, বিশেষ করে আমি যদি বলি স্যার পাঁচটি থানার মধ্যে রিসেন্ট পাস্টে বিগত সপ্তাহে স্যার পাথরঘাটায় দলীয় কর্মীদের মধ্যে 2-3 দিন বেশ কিছু ঘটনা ঘটেছে স্যার। আমরা স্ট্রংলি অ্যাড্রেস করেছি স্যার, এবং অ্যাড্রেস করবার পরে আমি স্যার একটু বলবো, আমরা পুলিশ, তারপরে নেভির অফিসার এবং সদস্য, তারপর আমাদের জেলা প্রশাসন থেকে এডিসি জেনারেল, তারপর লোকাল স্যার ইউনো মহোদয়, তারপরে স্যার র্যাবের থেকে আমি র্যাবের ফোর্স এনেছিলাম স্যার, বরিশাল থেকে আরআরএফ ফোর্স এনেছি স্যার, আমার পুলিশ লাইন থেকে ফোর্স দিয়েছি, আমার টিভি টিম দিয়েছি, মোর দেন 100। এই টোটাল ফোর্স দিয়ে ট্রাফিককে ইনক্লুড করে স্যার ওই থানায় আমরা একই সঙ্গে ব্লক রেড, তারপর ট্রাফিকের জন্য স্যার ট্রাফিক চেকপোস্ট, তারপরে স্যার পেট্রোলিং, সব কিছু করে যারা এই আইন শৃঙ্খলা বিঘ্ন করবার সঙ্গে যারা জড়িত ছিল, যারা মামলায় আসামি ছিল, আমরা প্রায় 12-14 জনকে স্যার আমরা অ্যাপ্রিহেন্ড করেছিলাম, অ্যারেস্ট করেছিলাম, আইনের আওতায় নিয়ে এসেছিলাম স্যার। তো এরপরে পরিস্থিতিটা অনেকটা ডেভেলপ করেছে এবং এটা আমরা কন্টিনিউ করছি। পরবর্তীতে স্যার আমরা সদরে করেছি, আমরা তার গতকালকে স্যার তালতলি করেছি, আগামীকাল বেতাকি করবো। এরকম করে আমাদের যে কম্বাইন্ড অপারেশন স্যার, সেই অপারেশন গুলো করবো। এবং আমি বলি স্যার বরগুনার একটি ক্রাইসিস সেটা হচ্ছে মাদক স্যার। তো মাদকের সঙ্গে যারা রিলেটেড তারা স্যার বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, কারণ আর্থিক একটা সন্ত্রাস থাকে স্যার। তো এই বিষয়গুলিকে আমরা মাথায় রেখে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত স্যার, আমি আপনাকে আশ্বস্ত করছি স্যার, আমি আসবার পরে গত 1.5 মাসে প্রায় 50+ মাদকের সঙ্গে সম্পৃক্ত যারা মাদক বিজনেস বা মাদক যারা ইয়ে করে স্যার,
মাদক সেবন করে, যারা ক্রাইসিস তৈরি করতে পারে, এরকম 50+ আমি তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় সোপর্দ করেছি স্যার। তো আমি আমরা সবাই মিলে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই স্যার যে আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে স্যার, আমরা সবাই মিলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবার জন্য কমিটেড, এবং আমরা এটা পারবো ইনশাআল্লাহ স্যার। আপনি এবং আপনারা যারা মুরব্বী আছেন আমাদের জন্য স্যার দোয়া রাখবেন স্যার। আমরা আপনাদের এবং এই দেশবাসীকে, এই জাতিকে সুন্দর ইলেকশন উপহার দিতে পারবো স্যার। আপনি আমাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন স্যার কথা বলবার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। মোহাম্মদ আশিকুর রহমান মহোদয়কে। সামনে দিতে হবে, সামনে সামনে নিরাজ সামনে দিলে ভালো। সুজন দাস নেওয়ার সময় নেই। সরকারবৃন্দ প্লিজ একটু সময় দিতে হবে। ক্যাপ্টেন মহোদয় কথা বলবেন, তারপর স্যার কথা বলবেন, আমরা সবাই একটু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। স্যার বেসিক্যালি আমি গতকালকে বরগুনাতে এসেছি। বরগুনার যে রোবাইনিক আছে ওইটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে পুরো ডিস্ট্রিক্টটা আমি দেখাশোনা করছি স্যার। আছে স্যার। স্যার আপনি জেনে খুশি হবেন স্যার যে বাংলাদেশ নৌবাহিনী নর্মাল সময়ে বরগুনাতে যে ধরনের ডেপ্লয়মেন্ট করে, এবছর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ ক্রমে নৌবাহিনী প্রধান চাকল করে দিয়েছেন। বরগুনাতে আমরা পুলিশ মধ্যে করেছেন প্রায় 1000-এর মতো আমাদের টোটাল অফিসার এবং নাবিক ডেপ্লয় হয়ে গেছে অলরেডি স্যার, এবং আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে স্যার। আমি দুইটা বিষয়ে কথা বলবো স্যার। একটা হচ্ছে গণভোট নিয়ে আমার একটা পয়েন্ট ছিল যেটা প্রেজেন্টেশনে হালকা উঠে এসেছে স্যার। আমরা তো জেলা প্রশাসন মহোদয় অনেক সবাইকে নিয়ে চেষ্টা করছেন স্যার ফিজিক্যালি এটাকে ইয়ে করার জন্য, মোটিভেট করার জন্য। একটা বড় চ্যালেঞ্জ আমাদের থাকবে স্যার যে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে বা এআই দিয়ে তৈরি করা যে কন্টেন্ট গুলা আছে স্যার, এগুলার ইম্প্যাক্ট অনেক বেশি স্যার। এখন আমরা তো ফিজিক্যালি ট্রাই করছি, এটা যদি স্যার আমি শিওর সরকার ট্রাই করছেন, এটা নিয়ে আমাদের একটু স্ট্রিক্টলি যেতে হবে। যদি আমরা সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যদি গণভোট এগেইনস্টে যে টপিক গুলো আছে এগুলো যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে একটু ডিফিকাল্টি আসবে আমাদের জন্য স্যার। এটা একটু আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি স্যার দেখতে পান স্যার। স্যার নৌবাহিনী ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে স্যার। টোটাল আমরা 6টা উপজেলাতেই পর্যাপ্ত পরিমাণ ফোর্স ডেভেলপ করেছি। পুলিশ সুপার মহোদয় বলেছেন যে আমাদের অলরেডি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে আমরা কার্যক্রম শুরু করেছি। এবং আমি আজকের এই সভায় যে গণমাধ্যম কর্মীরা আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বরগুনাতে ইনশাআল্লাহ আমাদের নৌবাহিনী প্রধান বলে দিয়েছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো থাকবে। ও গণভোট 2026 সহ সামগ্রিক বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? পেছন থেকে শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন। আপনারা প্রেজেন্টেশন গুলো দেখেছেন এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর ইউনূস যে বক্তব্যটা দিয়েছেন, খুব ক্রিস্প, খুব সংক্ষিপ্ত, কিন্তু এটা খেয়াল করে আসলে পেছনে তো অনেক তথ্য আছে,
আমাদের যারা এটা ধরুন যারা তৈরি করেছেন অনেক সময় কিন্তু তারা দিয়েছেন, বছরের কাছাকাছি সময় কিন্তু গেছে আলাপ আলোচনা এবং তারপরে দরাদরি, বিভিন্ন দলের মতামত নেওয়া, বিভিন্ন সিভিল সোসাইটির মতামত, অনেক সময় গেছে। তারপরে মিনিমাম একটা কিছু তারা দাঁড় করিয়েছে। শুরু হয়েছিল কিন্তু আরো অনেক বেশি জিনিস, তারপরে সেটা কিন্তু ছোটখাটো পয়েন্ট অনেক আছে। কিন্তু আপনারা কিছু খেয়াল করুন, প্রফেসর ইউনুস যে বক্তব্য দিয়েছেন উনি কিন্তু খুব সংক্ষেপে কাটা কাটা কয়েকটা কথা বলে দিয়েছেন যে যদি আপনারা ভোট দেন তাহলে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এবং এই যে আগের যে পরিস্থিতি ছিল সেটাতে ফিরে যেতে পারবে না কেউ, সেটা বাধা দেওয়া যাবে। আমাদের এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ কিন্তু 100টা পয়েন্ট মনে রাখবে না। ওই যখন তারা বা না বলবে, তারা চিন্তা করবে যে কি কি জিনিস হবে, আছে এই জিনিসগুলো হবে। আমাদের এই জিনিসটাকে আমাদের ঠিক মতো পাবলিসাইজ করা দরকার। আমি কিন্তু সরাসরি চলে গেলাম ইস্যুতে, আমি কাউকে সম্বোধন বন্ধ করিনি। যে আমার ডান পাশে বাম পাশে যারা আছেন তারা সবাই আমার অত্যন্ত স্নেহভাজন, এবং দেখা গেল যে আমি যখন চাকরিতে ঢুকেছি তখন প্রায় কারোই জন্ম হয়নি। তো যাই হোক, তো সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা জেনারেশনের গ্যাপ আমাদের মধ্যে। কিন্তু এই যে একটা সুযোগ আমাদের সামনে সৃষ্টি হয়েছে, আমাদের ছেলে মেয়েরা জীবন দিয়ে যে সুযোগটা তৈরি করে এনেছে, এটা কিন্তু আমাদের সবগুলো জেনারেশনকে একসাথে এক সূত্রে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বুঝতে পারতেছি সব জেনারেশনে কিন্তু সাফার করেছে আগের যে ব্যবস্থা ছিল। আমি এর চেয়ে বেশি বলছি, ব্যবস্থাটা যেটা ছিল, যেটা আমরা 15-20 বছর ধরে যে ব্যবস্থার অধীনে ছিলাম, সেটা কিন্তু 17 বছরের পক্ষে সেটা কিন্তু সবাই সাফার করেছে, সব জেনারেশনের মানুষ, এবং প্রত্যেকেই সেটা থেকে মুক্তি চেয়েছে। আমরা যে আমাদের জেনারেশনে যারা আমরা চেয়েছি এই জন্য যে আমরা দেখে যাই যে অন্তত পক্ষে মুক্তি পাওয়া গেছে। আমাদের পরের জেনারেশন যারা তারা তাদের জীবন তারা যে ধারণ করবে ওই সময় তার সামনে, সেখানে তারা চাইবে এবং চায় যে এর চেয়ে ভালো কিছু আসুক, পরিবর্তন আসুক। অবশ্যই তারপরে জেনারেশন যারা, তাদের জন্য দায়বদ্ধতা আপনাদের, আমার পরের জেনারেশন আপনারা যারা আছে তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা পরের জেনারেশনের প্রতি থাকবে। আমি যখন বলতে যাই তখন বলি যে আমাদের জেনারেশন সবকিছুতে সফল হয়, অনেক কিছু অনেক ব্যর্থতা আছে, আমাদের সাফল্য কিন্তু আছে। আমাদের জেনারেশন কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের জেনারেশন কিন্তু ওই আপনার যে তলাভি ঝুড়ি বলা হয়েছিল বাংলাদেশকে, সেই দুর্নাম থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসছি দেশকে। আমরা পারিনি অনেক কিছু, আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক অবস্থা সৃষ্টি করতে পারিনি, যেটাতে সংঘাত ছাড়া নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তিত হবে, আরেক সরকার আসবে, এবং আগের সরকার এবং পরবর্তীতে সরকার সবার মধ্যেই সুসম্পর্ক থাকবে, সবাই দেশের জন্য কাজ করবে। এই পরিস্থিতিটা আমরা সৃষ্টি করতে পারিনি, সেটারই কিন্তু সুযোগ এখন সৃষ্টি হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন সেই পুরনো অবস্থায় আমরা ফিরে না যাই, যাতে সামনের দিনগুলোতে আপনাদের জেনারেশন, আপনাদের পরের জেনারেশন যেন একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে পারে। সেটা করতে গেলে আমাদের এখানে একটা কথা কিন্তু বলা প্রয়োজন, এই গণভোট কিন্তু একটু অন্যরকম আগের গণভোটগুলির চেয়ে। কারণ এমনকি 91 গণভোটের চেয়ে ওটার তফাৎ আছে। 91 গণভোট কিন্তু শুধু গণভোটের জন্য গিয়েছিল, একটা পরিবর্তন হয়েছে, আপনারা অ্যাপ্রুভ করেন কিনা, আলাদা হয়ে গেছিল অনেকেরই কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তো সমর্থন করি, তো হবে যাওয়ার কি প্রয়োজন, অ্যাটেন্ডেন্স কিন্তু ওই পরিমাণে হয় না। এবারে যে অ্যাডভান্টেজটা আমি বলবো এটাকে, সেটা হলো যে মানুষ তো ভোট দিতে চান, বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে, এটা কিন্তু আমরা সারা জীবন দেখে আসছি। তারা সুযোগ পেলে তারা সঠিক ভোটটা দেয়, সঠিক সিদ্ধান্তটা তারা নেয়। আমাদের যে সরকার পরিবর্তনগুলি হয়েছে প্রত্যেকটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত ছিল মানুষের, এবং মানুষকে সুযোগ নেয়, মানুষকে সুযোগ দেওয়া হয়, এটা হলো অসুবিধা। এবার কিন্তু মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য যে অন্তর্বর্তী সরকার আছে তারা সর্বাধিক চেষ্টা করছে, এবং আমি খুশি হলাম শুনে যে আপনারা এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা একটা টিম হিসাবে কাজ করছেন, পরস্পরের সাথে সহযোগিতা করছেন। সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে কিন্তু সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা বিষয়ে খুব খুশি হচ্ছি যে একটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, যে ওখানে আমার কেউ নাই, আপনারা যে আছেন সেটা এই সমস্যার সমাধান করেন, এটা খুব কাজে দেবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে জিনিসটা এটা কিন্তু যারা বিরোধী, যারা চায় না যে ঠিক মতো হোক নির্বাচন, ঠিক মতো হোক গণভোট, তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। কাজেই এই জিনিসটাকে যারা পক্ষে আছে তাদেরও ব্যবহার করতে হবে, কারণ এটার মানে অ্যাক্সেস
এবং ওই গতিবেগ অত্যাধিক। কাজে এটাকে ব্যবহার করতে হবে, এবং আমি শুনে খুশি হলাম যে আপনারা এই জিনিসটা খুব গভীরভাবে চিন্তা করছেন এবং এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনের ব্যবস্থা করছেন। আমি খুব গুছিয়ে বলছিলাম, যেটা মনে হচ্ছে সেটা আমি বলে যাচ্ছি আপনাদেরকে। আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হলো যে নির্বাচনের ব্যাপারে আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি যে নির্বাচন হবে, সেখানে আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ক্যান্ডিডেট 5 জন, আপনারা 5 জনকেই সমর্থন করার মতো লোক আপনাদের মধ্যে থাকতে পারে, বা 9 জন, যাই হোক, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সরকার কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচনের ব্যাপারে। আপনারা আপনাদের কোনো কার্যকলাপে যেন কারো প্রতি পক্ষপাতিত্ব দেখা না যায়। আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন চাই, যেটাতে মানুষ ভোট দিতে পারবে। 1, 2, তার ভোট সঠিকভাবে গণনা হবে, এবং 3, সেই সঠিক গণনার পরে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত বলে ঘোষিত হবে। এই 3টা হলো চ্যালেঞ্জ আমাদের, এবং এটা খুব কঠিন না। সবাই যদি সহযোগিতা করি আমরা এটা উত্তরণ সম্ভব। এবং আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো সমর্থন থাকবে না। যেটা ব্যক্তিগত সমর্থন, যেটা ভোট দেওয়ার জন্য, সেটা আপনি যাকে ইচ্ছে তাকে দেন, কিন্তু সেটা কোনো অবস্থাতে প্রকাশিত হতে পারবে না আপনার কার্যকলাপে অথবা আপনার কথা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গণভোটের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা প্রফেসর বক্তব্য শুনেছেন। অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সমাজ, তার যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা চিন্তা করেন, তাদের সবাইকে নিয়ে কিন্তু এটাকে দাঁড় করানো হয়েছে। এবং আমরা মনে করি যে যেই পরিস্থিতিতে দেশে পরিবর্তন এসেছে এবং যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা পরিবর্তন এনেছেন তারা যা ব্যক্ত করেছেন সেটা রিফ্লেক্টেড হয়েছে, এবং সেই রিফ্লেকশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাতে হাঁ ভোটের জন্যই সরাসরি বলছি। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ওই যে সংসদ নির্বাচন হবে সেখানে আমরা একটিও কোনো পক্ষপাতিত্বমূলক কথা বলবো না, কিন্তু এটাতে আমরা আসলে আমরা সত্যিকার অর্থে আমরাও একটা পক্ষ। আমরা চাই যে জয়যুক্ত হোক, কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হতে হবে। মানুষকে আমরা তাদেরকে বলবো এটার পক্ষে, এবং এটার যে দিকগুলি সেটা তুলে ধরবো, সিদ্ধান্ত তারা নেবে। আমরা তাদেরকে কিন্তু জোর করবো না যে না আপনাকে হা ভোট দিতে হবে, সেটা না, যে আপনি হা ভোট দিলে এই সুবিধা হবে, কাজেই আমরা চাই যে আপনার হা ভোট দিন। তারপরে উনি যদি না ভোট দিতে চান উনি দেবেন, সেটা তার স্বাধীন ইচ্ছা। এই হলো বিষয়টা। তো আমার মনে হয় এই খুব বেশি দীর্ঘায়িত করার প্রয়োজন নেই বক্তব্য। আমি মূল কথাটা বলতে পেরেছি আপনাদেরকে, এবং মিডিয়ার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা একটা পজিটিভ রোল প্লে করুন, কারণ মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং মিডিয়াতে কিন্তু মিডিয়া শুধু আপনারা যে কজন এখানে আছেন তারাই কিন্তু না, আরো অনেকে আছে যারা হয়তো এর বিরোধীও হতে পারে, আছে, এবং তারা কিন্তু যেটা বললাম যেটা ব্যবহার করার চেষ্টা করবে এবং মানুষকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন, মানুষকে মোটিভেট করুন, যেন তারা ভোট দিতে যায়, যেন তারা তাদের পছন্দ মতো ভোট দেয়, এবং এই যে আর যে ইস্যুটা আছে সেটা কিন্তু তারা প্রপারলি বিবেচনা করে। এইটুকুই আমার মনে হয় আপনাদের ভূমিকা। একটা যুগ সন্ধিক্ষণে তো আমরা আছি, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা আসলে 17 বছর যে অবস্থায় ছিলাম, আমরা যে ঠিক তার আগের অবস্থায় ফিরতে চাই তাও কিন্তু আমরা তার থেকেও ভালো কিছু চাই আপনাদের জন্য, এবং আমাদের পরের জেনারেশন, আপনাদের পরের জেনারেশনের জন্য আমরা আরো ভালো কিছু চাই আমাদের দেশটার জন্য। আমাদের দেশ এর অনেক সমস্যা আছে, কিন্তু মানুষের কিন্তু একটা জিনিস আছে যে প্রচন্ড কর্মস্পৃহা আছে, এবং আসলেই মানুষ চায় যে দেশের ভালো হোক। তো সেটাতে আমরা যেন তাদেরকে সহায়তা করতে পারি, এবং মানুষকে তাদের মতামত ব্যক্ত করার জন্য ভোটের মাধ্যমে যেন ঠিক মতো সুযোগটা করে দিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আমার ব্যক্তিগতভাবে এটুকু বলবো যে আমার প্রথম সফর এই জেলায়, আমি কোনোদিন এর আগে আসিনি। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একটা জিনিস শুনে খুব একটু দুঃখই পেলাম, সেটা হলো যে কিছু জায়গা আছে সেখানে একটু মোটরসাইকেলও যাবে না, হেঁটে যেতে হবে। এটা আজকে বাংলাদেশের গ্রহণযোগ্য না। আমি ডিসি মহোদয়কে বলবো যে আমি তো এই সপ্তাহবাসী নাই, তারপরে কিন্তু আমি তো লেখালেখি যা করতাম 1.5 বছর, আমার মুখও বন্ধ, আমার হাতও বন্ধ।
তো আমি তো আশা করছি যে 3 সপ্তাহ পরে যে নির্বাচন হবে, তারপরে নতুন সরকার আসবে, আমরা দায়িত্ব মুক্ত হব, তখন আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। অ্যাকচুয়ালি আমি এটা মাঝে মাঝে বলি যে এই যে গণ অভ্যুত্থানে মানুষ স্বাধীন হয়েছে, আমার স্বাধীন হয়ে গেছে। তো আমি সেই স্বাধীন সত্তা ফিরে পাবো। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই যে তথ্যটা আমি জেনে গেলাম, আমি নিঃসন্দেহে এ নিয়ে লেখালেখি করবো এবং যারা পরে দায়িত্বে আসবেন তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করবো। এটা হতে পারে না যে একেবারে হেঁটে যেতে হবে এরকম জায়গায় বাংলাদেশে। ঠিক আছে, আমি চকবুক্তি মুক্তি দেখেছি, ওখানে তো আপনি যদি রাস্তা নিয়ে যেতে এটা অবাস্তব চিন্তা হবে, কিন্তু ভেতরের মানুষ যেন হাঁটাচলা করতে পারে একটু, সেই ব্যবস্থাটুকু কিন্তু আছে আমি দেখলাম। তো অন্তত সেরকম ব্যবস্থা থাকুক। আর প্রত্যন্ত বলে আসলে আর কিছু থাকা উচিত না। যত প্রত্যন্তই হোক না কেন, মিনিমাম যোগাযোগ ব্যবস্থা থাকতেই হবে এবং সেটা করা সরকারের দায়িত্ব। এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি। আমি বলবো যে খানিকটা, আমি যদি 1 বছর আগে এটা জানতাম, হয়তো আমি 2-4 বার ক্যাবিনেটেও বলতাম এই কথা যে আপনারা এই পরিস্থিতি থেকে মুক্তি অবশ্যই দিতে হবে। তবে আমরা তো একটা জিনিস শুরু করে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো যে যারা মানুষের ভোটকে আসবেন ক্ষমতায়, তারা অবশ্যই মানুষের সুখ সুবিধা দেখবেন এবং তাদের প্রতি আপনারা মিডিয়ার প্রতি আমার আহ্বান যে তাদেরকে আপনারা জানাবেন। আমার ক্ষুদ্র সামর্থ্যে লেখালেখিতে যেটুকু আমি করবো, বাকিটুকু আমি চাই যে ছোট একটা জেলা, দুটোমাত্র কনস্টিটুয়েন্সি এবং এটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অত্যন্ত সুন্দর। এটাকে আরো অনেক অনেক অ্যাক্সেসিবল এবং মানুষের জন্য আরামদায়ক একটা সৃষ্টি করার সুযোগ বলে আমি মনে করি। আমি আশা করবো যে আমাদের পরে যারা আসবেন তারা এদিকে মনোযোগ দেবেন এবং বরগুনা জেলাকে আরো সুন্দর করে গড়ে তুলবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। না, নির্বাচনের বাইরে কোনো প্রশ্ন? স্থানীয় একটা স্বার্থ সংশ্লিষ্ট জেলেদের ইস্যু নিয়ে একটা কথা বলি স্যার। ওকে, হ্যাঁ, এটা বলতে পারেন। স্যার 2023 সালের 17 স্যার বরগুনা এক সেকেন্ড। সবাই একটু রাস্তা নেন, সবার সামনে রাস্তাতে আছে। ভালো সাউন্ড নেওয়া লাগবে। স্যার বরগুনা একটি উপকূলীয় জেলা, এই জেলায় 8 লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে, এর বাইরে অনেক জেলে রয়েছেন। প্রতি বছর সমুদ্রে ঘূর্ণিঝড়ের শিকার হয়ে অনেক জেলে অনিশ্চিতভাবে ভারতে চলে যান। ঠিক তেমনি ভাবে 2023 সালের 17 নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে এফবি এলাহি ভরসা নামে একটি ট্রলার নিখোঁজ হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি ভারতের একটি কারাগারে এই 17 জেলের সন্ধান মিলেছে। ইন্টারমিন টাইম এই জেলেরা বেঁচে নেই ভেবে তাদের বেশ কয়েকজনের সহযোগী অন্য জায়গায় গিয়ে বিপদে আবদ্ধ হয়েছে। এখন এই জেলেরা ভারতের কারাগারে বন্দী অবস্থায় আছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কি ধরনের উদ্যোগ নিচ্ছে, এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি বছরই ভারতের জেলেরাও বাংলাদেশে চলে আসে। তাদের প্রত্যাবর্তনটা যতটা দ্রুত হয়, বাংলাদেশের ক্ষেত্রে ততটাই বিলম্ব হয়। এক্ষেত্রে কি সরকার উদাসীন? ধন্যবাদ। প্লিজ একটু যদি আমরা শুনি, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। এই প্রশ্নের উত্তর দেওয়া রিলেটিভলি সহজ আমার জন্য। আমি 4 বছর কলকাতা টেকতে ছিলাম, অসংখ্য কেস ডিল করেছি ওই সময়। বস্তুত স্ত্রী তখন ওখানে কাউন্সিলর কাজ করছেন, ওনার দায়িত্ব ছিল এটা এবং উনি একেবারে উথল কথা করে থাকতেন। এটা আসলে হলো ওই ট্রেসপাসিং এবং রিপেটেশন। অনেক সময় তথ্য পাওয়া যায়, যেমন আপনারাই বলছেন যে আপনারা এতদিন পর জানতে পেরেছেন। এখন তথ্য, একটা সত্যি কথা বলি, আমাদের দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে, দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে। অনেক সময় এই ফাইলের মধ্যে আটকে যায়, আচ্ছা ঠিক আছে দেখবো না, তারপরে দেখা গেল 1 বছর কোনো খবর নেই, এরকম হয়। কিন্তু এটা বাস্তবতা, যেটা সেটা আমি স্বীকার করে নিচ্ছি। তবে সমস্ত এই তথ্যটা আমি সম্প্রতি জানতে পেরেছি এবং নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা সমাধান করা হয় তাড়াতাড়ি। হয় যেটা, যখন ওই পক্ষ থেকে এখানে কিছু এসে জমা হয়, এই পক্ষ থেকে ওখানে কিছু জমা হয়, তখন 2 পক্ষের একটা আগ্রহ থাকে এবং তখন একটা এক্সচেঞ্জের ব্যবস্থা করতে পারবে। আমার জানা মধ্যে সম্প্রতি কিছুদিন আগে একটা এক্সচেঞ্জ হয়েছে। তো এই বিষয়টা আমি দেখবো।
এটা কোন পর্যায়ে আপনারা জানিয়েছেন? সেটা আমাদের লেভেল তো বন্ধুরা জেলা 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 প্রশাসন থেকে কিন্তু জেলা প্রশাসন থেকে এটা তো একেবারে অফিসিয়ালি আমার কাছে যাবে। ওকে, আমাদের সচিবের কাছে পাঠান। সচিব যথেষ্ট সংবেদনশীল, তিনি এটা অবশ্যই আমার সামনে আনবেন এবং আরেকটি বিষয় এখানে এখানে একটু বলি, বিষয়টা হচ্ছে স্যার এখানে পত্রিকায় যেটা আছে যে গুজরাটের একটি কারাগারে, আসলে গুজরাটের একটি জেলখানা আসলে এটা নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি। তাদের পরিবার পক্ষ থেকে কিন্তু ওখানে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছে। যদি নির্দিষ্ট স্পেসিফিক হতো এই জেলখানায় তারা আছে, তাহলে কিন্তু তারাও কিন্তু একটা চেষ্টা করতে পারতো। গুজরাটে যে আছে এটা কি করে জানেন? স্যার পত্রিকা আসছে এবং স্বজনদের বিভিন্ন ভাবে, এবং এখানে স্যার ডিসি মহোদয় সাক্ষাৎকার আছে। ওকে, আচ্ছা, ওনার কাছে শুনেন। স্যার ধন্যবাদ আমাকে আবার স্যার। আমি বিষয়টি জানার পরে আমি মিডিয়া থেকে জানার পরে আমি আমার লিঙ্কে আমি খোঁজ নিয়েছি। আমার তো এই বিষয়গুলো পুলিশের মধ্যে মেনটেন করছে এসবি স্পেশাল ব্রাঞ্চ। আমি এসবি হেডকোয়ার্টার্সে যোগাযোগ করেছি, ওনাদের কাছে এই ধরনের একটি মেসেজ আছে, বাট দে আর নট ক্লিয়ার। তারপরে ওনারা আসলে আমি আমার বলবার পরে ফরেন মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করবার পরে স্যার আমার যে তথ্যগুলি ছিল এইগুলো আমি যখন ফরওয়ার্ড করলাম ওনাদের যে ভাষ্য স্যার, যে ওই গুজরাটের ওই ইয়েতে আছে 17 জন আছে স্যার, কোনোটি কিন্তু স্যার কমপ্লিট কোনো ইয়ে নেই নিউজ নেই স্যার। তারপর আমি এসবিকে যখন জানালাম স্যার, এসবি হেডকোয়ার্টার্সে যখন জানালাম, ওনারা স্যার ওনাদের ফর্মেটে এটা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছে স্যার, এবং দে আর কমিউনিকেটিং। আমাকে বলছে যে তোমার এই বিষয়ে আমাকে মিডিয়া কর্মীরা বারবারই বলেছেন যে আপনি বড় মতো বললাম না যে এটা আমার প্ল্যান করে চলে এসেছে, যেটা কাজ করছে আমাদের আগে থেকে খুঁজে বের করতে হবে। ওদের সহায়তা নিয়েই বলতে হবে যে কোন কারাগারে যাবো, আমাদের সাথে ওরা সূর্যের মুখ খারাপ। যে নির্বাচন সংগত হতে হবে অথবা আপনাদের স্থানীয় সমস্যা। স্যার আমি একটু প্রশ্ন করছি যে আমি আসলে আছি স্যার, আপনার এই সামনে যেহেতু নির্বাচন 12 তারিখ, এই 12 তারিখ নির্বাচন গেলে স্যার ভারতের কোনো ধরনের চাপ আপনারা পাচ্ছেন কিনা বা ধরনের কোনো নির্বাচনের প্রভাব পড়বে কিনা বলে আপনি মনে করেন? আমি এটা সম্মানিত সহকর্মীবৃন্দ, স্যারের একটা অনুরোধ ছিল যে বাংলাদেশ ভারত সম্পর্ক বা বিভিন্ন ইস্যুতে কোনো প্রশ্ন না করার জন্য। আপনারা অন্য কোনো প্রশ্ন করতে পারেন। স্যার আপনি জানেন যে বগুড়ায় যোগাযোগ মাধ্যম ভালো না, তো সেক্ষেত্রে স্যার আমাদের বগুড়ার সাথে মহাসড়ক যেটা বলে সেটা কিন্তু নেই। শাখা রাস্তা থেকে আমাদের চলাচল করা লাগে। আঁকাবাঁকা প্রায় অসংখ্য রাস্তা রয়েছে যেখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে, অসংখ্য মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে। আমরা চাই স্যার আমাদের যাতে একটি মহাসড়ক হয়, যাতে এই জেলা শহরের সাথে একটা যোগাযোগ এই ব্যাপারে স্যার আপনার একটু উপদেশটি কামনা করছি। স্যার আমাদের স্যার হচ্ছে বরগুনা থেকে বরিশালের যে যাওয়ার যে মেইন সড়কটা স্যার, সেটা হচ্ছে মূলত হচ্ছে পাকের গঞ্জে আমাদের যেতে হয় স্যার, বরিশাল পাকের গঞ্জ বরগুনা। এই সড়কটা স্যার মূলত অ্যাকচুয়ালি আমাদের সড়ক বিভাগে হস্তান্তরিত হয়েছিল, এটা গ্রামীণ সড়ক ছিল, সেই জন্য হচ্ছে অনেক আঁকাবাঁকা, প্রায় এলজিডি ছিল সম্ভবত স্যার, অনেক আগে, মানে বেশ কিছু আগে স্যার। তো পরবর্তীতে কিন্তু স্যার এটা আসলে ওই বাক সরলীকরণ এই প্রকল্পটা হয় নাই স্যার। বাক সরলীকরণ হয় নাই বিধায় এখনো বাক রয়ে গেছে, 18 ফিট রয়ে গেছে স্যার। মূল অ্যাকচুয়ালি যে মূল কানেকশনটা ছিল হচ্ছে স্যার আমাদের আমতলী ফেরিঘাট হয়ে মূলত এই সড়ক এই শহরের যোগাযোগটা ছিল আর কি, সেজন্য হয়তো এটা এখনো হয় নাই। তবে আশা করি আমরা স্যার এই প্রকল্পটা দ্রুতই হাতে নিব স্যার। আমাদের ডিজাইনের জন্য চিঠি দেওয়া হয়েছে এবং প্রকল্প প্রস্তুতের কাজ চলমান আছে স্যার। এটা আমরা স্যার আশা করি স্যার এটা মানে টেকনিকে গেছে না স্যার, না স্যার প্রকল্পটা এখন কি জেলাতেই রয়ে গেছে? জি স্যার। জেলার পরে তো এটা মিনিস্ট্রিতে যাবে, জি স্যার। তারপরে টেকনিকে যাবে। তাহলে আগামী 3 সপ্তাহ হবে না, কিন্তু এটা আপনারা করেন এবং এটা সমর্থন পাবেন কিন্তু জি স্যার, অবশ্যই যারাই আসুন। মিটিংয়ে বলেছি আমরা সবাই কিন্তু স্যার এই মানে বিষয়টার সাথে সবাই অবগত আছি। আপনারা যেমন হচ্ছে এটা আমি তো এটা সরলীকরণ করতে হবে। আচ্ছা এটা নিয়ে না আচ্ছা এই থেকে ভাবে আসছে স্যার একটা প্রশ্ন আছে স্যার, আমতলী তালতলী যদি সড়কটি মহাসড়ক এবং সেটা যদি স্যার প্রশস্ত করা হয়, তাহলে স্যার এই
দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলা স্যার অপার সম্ভাবনাময় পর্যটন ক্ষেত্রে এবং স্যার যেটা কুয়াকাটা হচ্ছে সেটা কিন্তু স্যার বরগুনায় সম্ভব, যেখানে হরিণকাটা, যেখানে এই সূর্যাস্তে দেখা যাচ্ছে স্যার আমাদের এই বরগুনা বসে। স্যার এই রাস্তার যোগাযোগটা যদি স্যার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বরগুনা কিন্তু এগিয়ে যেতে পারি পর্যটন ক্ষেত্রে স্যার। এই দিক থেকে একটু স্যার যদি দৃষ্টি আমার মনে হয় এখানে আসলে ওই যে বরিশাল থেকে যে রাস্তাটা এসছে, যেটা উনি বললেন যে এখনো ওই যে সোজা করা যায় নাই, চড়া করা যায় নাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলে কিন্তু আমরা যদি কমিউনিকেশন থাকতে ভালো হয়ে যায়, আমাদের তখন আর চাঁদপুলি হয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কারণ এখানে নদী যথেষ্ট চড়া, মনে করেন ছোট করে এখানে একটা ব্রিজ হয়ে যাবে, চিন্তা করা বরং হলেও সময় লাগবে, হবে হয়তো এক সময়। কিন্তু এই যে রাস্তাটা যদি ঠিক করা যায় সেটা কোনো একটা অনেক বেশি সম্ভাবনাময় একটা জিনিস। স্যার আমাদের প্রত্যেকটা উপজেলায় যেতে হলে ফেরি পার হতে হয়, না হলে খেয়া ফেরা হতে হয়। সন্ধ্যার পরে কোনো ফেরি বা খেয়া পাওয়া যায় না স্যার। এই মানুষগুলো জেলা শহরের সাথে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, মানে এমনটা আমরা দুর্ভোগের মধ্যে আছি, আমরা দ্বীপের উপরে আছি। আসলে দেখুন মানে প্রত্যেকটা উপজেলার ফেরি আছে, সেখানে ব্রিজ করে এখন তো এনভায়রনমেন্টালিস্ট আবার অনেকে বলে যে ব্রিজ করাই উচিত না, সেই তর্কে আমি যাচ্ছি না, আমি ক্ষেত্রের মানুষ না। কিন্তু একটা হলো যে ফেরি টাইম বাড়ানো যেতে পারে, ফেরি কোয়ালিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাড়ানো। এক সময় তো অনেক ছোট ছোট ফেরি হচ্ছে, 4 টাকা দিয়ে চলে, 2টা বাস দিয়ে চলে করা যায়। আমি যোগদানের পরে স্যার আমরা একটা ইনস্টিটিউট দিয়েছি এবং এটা অনেকখানি অ্যাডভান্স হয়েছে। মহোদয় আসছেন, এটা হচ্ছে স্যার সদর থেকে বরগুনা সদর থেকে সরাসরি কালপুরে যাওয়ার জন্য ফেরি প্রস্তুত আছে, কিন্তু অ্যাপ্রোচ রোড নেই। সেটার জন্য স্যার এস্টিমেশন করা হয়েছে 3.5 কোটি টাকা এস্টিমেশন, এবং স্যার স্কেচ প্ল্যান সহ উনি মাধ্যম দিয়ে আমার মাধ্যমে মিনিস্ট্রিতে প্রেরণ করেছেন। এবং সেটা স্যার আমি টিভি জেলা মামলার সাথে বারংবার টেলিফোনিক অনুরোধ করেছি। আমরা স্যার জুন নাগাদ এটা স্যার এই ফেরির যে যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে স্যার আমরা ব্যবহার করতে পারবো। স্যার বরগুনার বড় সমস্যা নিয়ে কথা বলতে চাই যদি অনুমতি নেই। বরগুনার আরেকটি বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সেবা। সম্প্রতি বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল, আপনি অবগত আছেন হয়তো, এবং বেশ প্রাণহানিও হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ দক্ষতার সঙ্গে এটি সম্মান দিয়েছে। বড় সমস্যা হচ্ছে এখানে অবকাঠামো আছে কিন্তু কোথাও কোনো চিকিৎসক নেই বললেই চলে। একটি উপজেলায় 4 লাখ 5 লাখ বাসিন্দা রয়েছেন, চিকিৎসক আছেন মাত্র 2 জন কিংবা সর্বোচ্চ 3 জন। আমাদের এখানে সিনিয়র সার্জন উপস্থিত আছেন। জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ উদ্যোগ নিচ্ছে কিন্তু আসলে চিকিৎসক প্রদান হচ্ছে না। মানে একটা দুঃখ প্রকাশ করি প্রথমে, আর তারপরে কিছু আশার বাণী শুনি। 1 বছরের বেশি সময় আগে ক্যাবিনেট মিটিং করে আমরা 3000 ডাক্তার নিয়োগের অনুমোদন দিয়েছি। 3000 ডাক্তার নিয়োগ করে, এবং বলা হয়েছে যে তাদের কাউকে এমনকি জেলাতেও যেন পোস্টিং দেওয়া হয়। অবশ্যই প্রথম পোস্টিং হবে বলে জেলাতেও দেওয়া হবে, ডক্টর স্পিকার খান, এটা কিন্তু সিদ্ধান্ত আছে। এই নিয়মের বেড়াজালে বছর পাবে, তবে সিলেকশন প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তো একটু কাজে আমি আশা করতেছি যে আসলে 3000 ডাক্তার আগামী 3 সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যেতে পারে। মানে আমরা চলে যাওয়ার আগেই হয়তো একটা করে দিয়ে দেবো। 3000 ডাক্তার নিয়োগ হয়ে গেলে ইনশাআল্লাহ প্রত্যেক প্রত্যন্ত জায়গাতে ডাক্তার পড়ছে বেশ কিছু। এটা আমরা প্রথমেই স্বীকার করেছি যে আসলে এক্ষেত্রে বিরাট অসুবিধা আছে, কারণ আমাদের ইয়াতেও ডাক্তার আছে, ক্যাবিনেটও ডাক্তার আছে। তারাও বলেছেন যে উপজেলাগুলিতে এবং ইউনিয়ন হেলথ সাবসেন্টার, আমি বলছি আমার বন্ধু ডাক্তার আছে, ইউনিয়ন হেলথ সাবসেন্টার পোস্টিং ছিল, অথচ এখন ইউনিয়ন হেলথ সাবসেন্টার প্রায় ডাক্তারই। তো এইটা করতে হবে, এটা করতে হবে। আশা করা যায় যে স্যার এই নিয়োগের ক্ষেত্রে স্যার কোঠাভিত্তিক না দিয়ে আমাদের একটু অগ্রাধিকার এটা আপনারা একটু স্যার চেষ্টা করে করেন, আমাদের একটু ডাক্তার সংখ্যা বাড়াই দিয়ে আমাদের জন্য সিস্টেমটা একটু ভালো হয়। কারণ আমাদের এখানে সমস্যা হলো যে ওই মূল জিনিসটা কি ছিল যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। কাজেই প্রথম কাজই হলো যে ডিসক্রিমিনেশন বাদ দিয়ে সেইটাতে কিন্তু কোনো মানে আমাদের হাত নেই। ইনফ্যাক্ট আইন আছে যে এটা পিএসসিতে যেতে হবে।